আওয়ামী লীগ নাই, নিজেরা প্রথমবারের মতো কোন সাবেক প্রধানমন্ত্রীর বিচারের রায় ট্রাইব্যুনালে হতে যাচ্ছে, আপনার বিশ্লেষণ দিয়ে শুরু করতে চাই। আমার জানা নেই এটা প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী কিনা, বাট এখানে তো অবশ্যই এটা জুলাইয়ের আন্দোলনের বা জুলাই হত্যাকাণ্ডের পরে প্রথমবার যেহেতু একটা এই ধরনের একটা রায়, সারা জাতি চেয়ে আছে যে এই আদালত কি রায় দেয়। তো এই চেয়ে থাকার মধ্যে অবশ্য একটু প্রকাশও পেয়ে গেছে, বিশেষ করে দেশে বিদেশে যেভাবে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এটা একটা সাজানো মামলা হচ্ছে। তো রায় কি হবে সেটা জানা হচ্ছে। আসলে রায় কি এখন জেল হবে না ফাঁসি হবে, একটা গান আছে, মামলাটা কি সাজানো বলছেন? মামলা বলছে যে সাজানো, রায়ও সাজানো, সেটা আওয়ামী লীগ এবং অন্যান্য পক্ষ থেকে যেটা দেশে বিদেশে যেটা প্রচার আসছে আর কি। তো সেই জায়গায় রায় যে একটা হবে এবং সেটা যে বড় ধরনের হবে সাজাটা, সেটা অলমোস্ট সবাই মনে হয় আমরা বুঝে গেছি এটা। কিন্তু কি হবে সেটা তো আমরা জানি না, এটা তো আমরা আগে থেকে বলা কঠিন। আর যেটা আমি সাজানো যেটা বলছিলাম, আপনি হয়তো মনে করবেন যে এটা আমার বক্তব্য, না আমার না, এটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষ যারা আছে তাদের বক্তব্য হচ্ছে এটা সাজানো। এবং শেখ হাসিনা নিজেই বলেছেন যে বারবার যে প্রথমে আমার বিরুদ্ধে এই যে মামলা, সেখানে আমার তো কোনো আইনজীবী দেওয়ার কোনো সুযোগ দেয় নাই। একজন আইনজীবী আসলো, আমি দেখলাম যে উনি আমার পক্ষে ভালো কথা বলছেন, পরে দেখলাম যে সেটাও সাজানো। কারণ প্রধান যে ওখানে রায় যিনি দেবেন বিচারপতির সাথে তার যে সংলাপ, সেটা যখন ফাঁস হয়ে গেল, লাইভে চলে গেল এবং সেটা যে একটা সাজানো, সেটা পাবলিক বুঝে গেল। সো এই প্রেক্ষিতে কি রায় হবে আমি নিজেও জানি না, এবং এটা নিয়ে মন্তব্য করাও কিন্তু কঠিন একটা ব্যাপার। বাট এটা একটা আমাদের একটা সান্ত্বনা যে বিষয় যে কোনো অপরাধ সেটা মানে বিনা ইয়েতে যাচ্ছে না, সেটা আদালতে চ্যালেঞ্জের মুখে আসছে। এবং জুলাইয়ের যে গণহত্যা, সেটাতে অবশ্যই যারা এই সন্তান হারিয়েছেন, যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য একটা নিঃসন্দেহে এটা আকাঙ্ক্ষিত একটা বিষয়। আর যারা এখানে বিচারের সম্মুখীন হচ্ছেন, তাদের তরফ থেকে হচ্ছে যে আমরা যথাযথ উপায়ে আমাদের বিচারটা হচ্ছে না, আমাদের অনুপস্থিতি হচ্ছে এবং আমাদের আইনজীবী রাখারও সুযোগ দেওয়া হয়নি। আজকে বিএনপির মহাসচিবও বললেন যে আমরা চাই যে স্বচ্ছ এবং একটা নিরপেক্ষ রায় যাতে এখানে যায়। তো সেটা উনি বোধহয় আরও আগে বললে ভালো হতেন। এখন তো শুধু রায় ঘোষণার ব্যাপার। এই সময় স্বচ্ছতা যেটা ছিল না, যে অভিযোগ ছিল, সেই স্বচ্ছতা তো আর নিশ্চিত করা যেত। ওনারা রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে বলতেন যে রায় নিয়ে, সাজা নিয়ে আমাদের মানে বিচার নিয়ে আমাদের কারো নেই, দ্বিমত নাই, সাজা মানে অপরাধ করলে অবশ্যই বিচার হতে হবে, কিন্তু যিনি অপরাধী হিসাবে আমরা যাকে সাব্যস্ত করছি ওনাকে নিরপরাধ প্রমাণ করার সুযোগ পাচ্ছে কিনা। আমার মনে হয় এই জায়গায় মানে অলমোস্ট বেশিরভাগ লোকেই একমত হবে যে যেহেতু তার কোনো আইনজীবী দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, এটা একটা বিতর্কিত রায় হবে যেটাই হোক। আপনার কাছে মনে হচ্ছে যে এটা বিতর্কিত রায় হবে? নিঃসন্দেহে এটা একটা বিতর্কিত রায় হবে, কারণ যিনি অভিযুক্ত বা যার বিরুদ্ধে অভিযোগ আনছে তাকে বলার কোনো সুযোগ দেওয়া হয় না। আর এই রায়ের আপনি জানেন যে এই কোর্টটা সেটা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য তৈরি করা হয়েছিল। আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধের যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের বিচারের জন্য করা হয়েছিল। সেই বিচার আদালতে অনেকের ফাঁসি হয়েছে, অনেকের রায় হয়েছে। এটাকে এই সরকার আসার পর পুনরুজ্জীবিত করেছে এবং নতুন করে এখানে জাজ নিয়োগ দেওয়া হয়েছে। এবং সবচেয়ে যেটা নিন্দনীয় যেটা ছিল সেটা হচ্ছে এই আদালতেই যে লোকগুলো, যে ব্যক্তি আগে যুদ্ধ অপরাধের মামলায় বা মানবতা বিরোধী মামলার আসামি যারা ছিলেন, যেমন নিজামী সাহেব, তারপরে গোলাম আজম সাহেব, সাইদি, আরো যারা ছিলেন, তাদের সবার উকিল ছিলেন যিনি, উনাকে এখন সরকার পক্ষ বানিয়েছে কি বলবো, সরকার পক্ষের উকিল, যেটা রাষ্ট্র নিযুক্ত, যেটা ভাই এটা কি জানি বলে টার্মটা, ডিফেন্স কাউন্সিল, উনি চিফ প্রসিকিউটর হয়েছেন, উনি রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী। তো এই ব্যক্তি যিনি এর আগে এই আদালতেই মানে বিরোধী পক্ষ ছিল, উনাকে এখন সরকার পক্ষ বানিয়েছিল। এটা নিয়েও বিতর্ক হচ্ছে যে এই আদালতে উনি হইতে পারেন কিনা।
তারপরও এর ব্যাখ্যা নানাভাবে দিয়েছে। এটাও একটা বিতর্কের আরেকটা সূত্রপাত হচ্ছে এখান থেকে, যে যিনি একবার বিরোধী দলে থাকেন তিনি আবার এখানে আসেন কেন, কারণ কিভাবে আসেন? কারণ হচ্ছে যে উনার যে মামলা যেগুলো চলতেছে, অনেক যুদ্ধাপরাধীর মামলা এখনো শেষ হয়নি, তাহলে উনি যেখানে যাকে ডিপেন্ড করছেন তার বিরুদ্ধে আবার উনি কিভাবে এখন এখানে অ্যাকশন নেবেন সরকার পক্ষ থেকে? উনার পক্ষ থেকে বলা হয়েছে উনি ওগুলাতে যাবেন না, উনার জুনিয়ররা যাবেন। এগুলো হচ্ছে হাস্যকর ব্যাপার এগুলো। কারণ আমার অধীনে যে যেখানে যাক সেটা আমি তার দায়িত্ব মুক্ত হতে পারছি না। এগুলোর জন্য বিশেষজ্ঞ হতে হবে না, এটার জন্য মানে আইন পড়ারও দরকার নাই, যে কোনো সাধারণ মানুষের কমন সেন্সের একটা বিষয় দাঁড়ায়। তো সার্বিকভাবে আমি যেটা মনে করি যে একটা কাঙ্ক্ষিত একটা রায়, কাঙ্ক্ষিত ঘটনার বিচার হচ্ছে, যে বিচার হতেই হবে, এটা কোনোভাবে ছেড়ে দেওয়া যায় না। আবার যে বিচারটা হচ্ছে সেটা একটা অনাকাঙ্ক্ষিত বলবো, কারণ হচ্ছে এটা যথাযথ প্রসিডিউর মেনটেন করে হচ্ছে না, এবং সেই জায়গায় বাংলাদেশিদের জন্য, আমাদের জাতির জন্য একটা বিতর্ক আমরা একটার পর একটা তৈরি করে যাচ্ছি। ঠিক আসবো আপনার কাছে। আমি একটু ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির আপনার কাছে আসি। জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলার রায়, প্রথম রায় কাল হতে যাচ্ছে। আপনার বিশ্লেষণ জানতে চাই। একই সঙ্গে জনাব আনিস আলমগীর বেশ কিছু প্রশ্নের কথা বলেছেন যে বিতর্কিত রায় হতে যাচ্ছে, বিতর্ক তৈরি করবে, আসামি পক্ষকে সুযোগ, যদি একজন আসামি তিনি আছেন। হ্যাঁ, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আনিস আলমগীর ভাই এবং আপনাকেও সালাম এবং শুভেচ্ছা। শোনেন, অপরের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকে পড়তে হবে। প্রথম উত্তরটা দিয়ে আনিস আলমগীর ভাইয়ের কথা বলে 10টা পয়েন্ট আসছে। তো প্রথমটা দিই যে এই আইন কি জন্য করা হয়েছে। 1973 সালে, আবার বলেছি 1973 সালে 2টা আইন করা হলো। একটা হচ্ছে কোলাবোরেশন অ্যাক্ট, যারা যুদ্ধে কোলাবোরেটর ছিল তাদের বিচার করার জন্যে, আর একটা হচ্ছে পাকিস্তানি সেনাদেরকে বিচার করার জন্যে এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট করা হলো। এবং এই একটা কিসের ভিত্তিতে হলো? ইন্ডিয়ার সুপারিশে হলো। কিভাবে ইন্ডিয়ার সুপারিশ হলো? তখন একটি ট্রাইপার্টি এগ্রিমেন্ট, যেটাকে দিল্লি এগ্রিমেন্ট বলে, এই দিল্লি এগ্রিমেন্টে ছিল যে এইরকম একটা আইন করে তাদের বিচার করতে হবে। দিল্লি এগ্রিমেন্টে বাংলাদেশ সাইন করে না, সিমলা চুক্তির পরে। সিমলা চুক্তি হয়েছে 72 সালে, তারপর দিল্লি চুক্তি হয়েছে 73 সালে। সো যে চুক্তির বলে এই করা হলো, কিন্তু পরবর্তীতে ওই চুক্তির বলে আইন করা হলেও আর বিচার করা হলো না, কারণ এই সমস্ত সেনাবাহিনীগুলোকে পাকিস্তান পাঠিয়ে দিল। পাকিস্তান বললো আমরা তাদের বিচার করব। সো দ্যাট ইজ দ্য এই স্পিরিট অফ দিস অ্যাক্ট। হঠাৎ আপনি ঘুম থেকে ভেঙে উঠলেন 2009 সালে, আপনি আপনার পলিটিক্যাল ম্যানিফেস্টোতে দেননি যে আমি যুদ্ধ অপরাধীর বিচার করব। আপনি জাতির সামনে বলেননি যে আমি এবার আসলে এই কনস্টিটিউশন 72 সালে ফিরিয়ে নিয়ে যাব। বেঈমান একটা দল, বেঈমানি করে যার জন্ম, সেই দল করলেন কি? আমি বলে দিচ্ছি, আওয়ামী লীগ যেদিন জন্ম 23শে জুন, সেদিন হচ্ছে পলাশী দিবস। নবাব সিরাজউদ্দৌলা যেদিন হেরে গেছেন, সেদিন এই দল উদযাপন করতেছেন তার প্রতিষ্ঠা বার্ষিকী। এনিওয়ে, আসেন, সবচেয়ে বড় আনিস ভাই যে কথা বললেন, মামলা সাজানো। মামলা সাজানো, আচ্ছা 2009 সালে আপনি এটা করে কাদেরকে নিচ্ছেন? যুদ্ধ অপরাধীকে। ভালো কথা, যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার করেন, কোনো সমস্যা নাই। আপনি বলেন, আমি একটা জাস্ট আপনাকে আমি শেষ করে দিতে পারি। বলেন। আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টা? না, ছিল না ভাই। আচ্ছা, আমি আজকে নিয়ে আসলে আপনি দেখতাম, কারণ এটা অলরেডি কোর্টে বলছি। আচ্ছা, আমাকে বলতে দেন, তারপর আপনি বললেন যুদ্ধ অপরাধী বিচার করবেন। তাহলে যে বিচারের জন্য উকিল লাগবে, টোবি ক্যাডম্যান, জন ক্যানিংহাম কেসি, স্টিফেন কে কেসি, 3 জন অ্যাপ্লাই করলেন যে আমরা এই মতিউর রহমান নিজামী সাহেবকে কি করব এবং গোলাম আজম সাহেবকে কি করব, আমরা ডিফেন্স কাউন্সিল হিসাবে আইনগত সহায়তা দেব। আপনি কি করে দিলেন? রিজেক্ট করে দিলেন। নিজামী রহমান সাহেবের ছেলে ব্যারিস্টার নাজিব, তাকে আপনি দেশ থেকে বলে দিলেন দেশে থাকতে পারবে না, তুমি জোর করে দেশ থেকে বের করে দিলেন। আরমান যখন দেশ থেকে বের, আরমান হচ্ছে মীর কাসেম আলীর ছেলে, ব্যারিস্টার আরমান, সে দেশ থেকে বের হয়ে যেতে যখন অস্বীকার করলো, তাকে আপনি গুম করলেন। এর নাম সাজানো।
এর নাম সাজানো। স্কাইপিতে জাজ সাহেব কি বললেন, যা সরকার বলতেছে তখন হচ্ছে আনিস ভাই কিছু মনে করেন না, ওই ইয়ার নামও মন্ত্রীর নামও আনিস, তো সেদিন বলতেছি আনিস একটা যে কোনো ভাবে হোক একটা রায় চাই, যে কোনো ভাবে হোক একটা রায় চাই। রায় প্রকাশের আগেই বেলজিয়াম থেকে রায় চলে আসলো, বেলজিয়াম থেকে রায় চলে আসলো। কে লিখে দিল? জিয়াউদ্দিন। বেলজিয়াম থেকে রায় লিখে দিল কে? প্রথম রায় জিয়াউদ্দিন। সেটা স্কাইপিতে ফাঁস হয়ে গেল। এর নাম প্রতারণা, এর নাম জুডিশিয়াল কিলিং। আজকে আপনি কি বলছেন? একটা ফিজিউটিভ, শেখ হাসিনা ডিড নট ওন দিস কান্ট্রি, পালাতক একটা আসামি। ফিজিউটিভ ডিড নট হ্যাভ এনি রাইট টু রিপ্রেজেন্টেশন। পৃথিবীর কোন জায়গায় আছে যে ফিজিউটিভ সে আইন দিতে পারে? আসুক না বাংলাদেশ। আমরা বাংলাদেশে সরকার বারবার বলছি ইন্ডিয়াকে তাকে হ্যান্ড ওভার করেন, ইন্ডিয়ার সরকার সরা দেয়নি। আরে তুমি তো দেশপ্রেম করো, তুমি তো মুক্তিযুদ্ধকে ধারণ করো, তুমি আসো না। খালেদা জিয়া তো ভয় পায়নি, 2 সন্তানের মাথা ভেঙে দিছে, 1 সন্তানকে মৃত্যু মুখে পতিত করছো, 1 সন্তানের ডেড বডি আসছে, তারপর তো ভদ্রবেলায় দেশ ছেড়ে পালায়নি। তুমি দেশকে ভালোবাসলে আসলে না কেন? এটা ফেস করো। ভাই যে কথা বলতেছে, যখন কেউ পলাতক থাকবে তখন তার পক্ষে আইন অনুযায়ী, এই ল অনুযায়ী, এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা সংশোধন হয়েছে তার আগেই ছিল, এটা 73 সালে, যে কেউ যদি পলাতক থাকে তার পক্ষে সরকার একজন ডিফেন্স কাউন্সিল দিবে। ডিফেন্স কাউন্সিল মানে যে পলাতক তার পক্ষে সরকার একজন আইনজীবী নিয়োগ করবে। এই আইনজীবী নিয়োগ করছে, আইনজীবী যেভাবে ট্রায়াল করার করছে। সবসময় মনে রাখতে হবে কিছু সত্য কথা, আমরা উকিল তো পয়সা না আসলে মাথা কাজ করে না। একদম সত্যি কথা বললাম, পয়সা না আসলে আমি মাথা কাজ করবে না। দ্বিতীয় আরেকটা, তাহলে সরকারি উকিলকেও হাত করতে হয় না? না, সরকারি উকিল না। আমাকে তো আপনি যদি, আমি ডিফেন্স লয়ার, আপনি আমাকে টাকা না দিলে আমি আপনাদের খাটতে যাবো কেন? এটা একটা কথা বললাম যে যোগ হিসাবে। ডিফেন্স কাউন্সিলকে গভর্নমেন্ট পে দিচ্ছে, সে সেই টাকা দিচ্ছে। যে বললাম যে টাকা না দিলে মাথা খাটে না, ওনাকে টাকা দেওয়া হয়েছে, উনি ক্রস করছেন, সব করছেন। উনি ক্রস করবেন কাকে? শেখ হাসিনা তো পালাতক, শেখ হাসিনা তো পালাতক। আমার এই ছবি দেখায় যদি বলি এই ভ্যানে এতগুলো বাচ্চার ছবি আসলো কোথা থেকে, ডেড বডি, কে দিবে জবাব? শেখ হাসিনা তো নাই। ফিজিটিভ যে, তার তো কোনোভাবে সাক্ষী দেওয়ার সুযোগ নাই। তো তুমি দেশকে ধারণ করো, দেশকে ভালোবাসো, আসো না দেশে। তুমি তো আসলে না বাবা, তুমি কি করলা দেখো। দেখেন কিরকম বদমায়েশেরা। সে করলো কি, জেডাই খান পান্নাকে পাঠালো। জেডাই খান পান্না এক দরখাস্ত নিয়ে চলে গেল। কে জেডাই খান পান্না? জাসদের নেতা, জাসদ করতেন উনি, তাকে পাঠালেন। এবার শোনেন, এই বাংলাদেশে হত্যাকাণ্ড রাজনীতি, জাসদের 23,000 লোককে এই শেখ মুজিব মেরে ফেলে দিছে। শোনেন, একটা ছেলে জাসদ করতো, তার বাবাকে সামনে গুলি করে মারছে। এই পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, যদি বিশ্বাস না হয় আপনার এই পৃষ্ঠা পড়ে দেখবেন। এই বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 46। তাকে আব্দুল আলীকে বাধ্য করছে ছেলেকে জবাই করতে, তারপর সেই মাথা দিয়ে ফুটবল খেলছে মুজিববাদীরা। সেই ছেলেটার জাসদ করতো, তার মাথা দিয়ে ফুটবল খেলছে মুজিববাদীরা। আর সেই জেডাই খান পান্না তো শেখ মুজিবের বিরুদ্ধে এই মানবতা বিরোধী মামলা করা উচিত ছিল, উনি তা করলেন না। উনি ভারতের ইশারায় চলে আসলেন একটা ফিজিটিভ। উনি জানে, উনি সিনিয়র লয়ার, যে ফিজিটিভ আমাদের দেশে কেন, পৃথিবীর কোন দেশে ফিজিটিভ ডিড নট হ্যাভ এনি রাইটস টু রিপ্রেজেন্ট আনটিল অ্যান্ড আনলেস দ্য গভর্নমেন্ট অ্যাপয়েন্ট সামওয়ান। গভর্নমেন্ট অলরেডি একজনকে অ্যাপয়েন্টমেন্ট করে দিছে। সো এই যে ভাই যে কথা বললেন সাজানো, সাজানোর তাহলে বাকি থাকলে একটাই, যে উনি বলে একটা ভিডিওটা আগে দেখতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে নামাজ হবে না। আমি বললাম নামাজ হবে না, তার মানে কারণ নামাজ হবে না, নামাজ পড়ার দরকার নেই। সামনের অংশ ঠিক আছে, অপবিত্র অবস্থায় নামাজ হবে না। আপনি কিন্তু অপবিত্রতা বাদ দিলেন। যারা ভিডিওর কথা বলতেছেন, কোর্ট জিজ্ঞাসা করতেছে ডিফেন্স লয়ারকে, আপনি যে সাংবাদিকদের বললেন যে ওনার ফাঁসি হবে না, এটা কিসের ভিত্তিতে বললেন? তখন উনি উত্তর দিচ্ছে, মামলাটা আমি হচ্ছি আপনার ডিফেন্স লয়ার, আমি তো চাবই যে তার ফাঁসি না হোক। তো কথাটা হচ্ছে, কোর্ট বলছে আপনি তো চাওয়ার ল্যাঙ্গুয়েজটা তো ভুল। আপনি বলতে পারতেন যে আমার প্রার্থনা হচ্ছে তার যেন ফাঁসি না হয়। আপনি কিভাবে বলেন যে ফাঁসি হবে না? পরবর্তীতে শেষের টুকুনে ওই লয়ার ভুল করে ফেলছে, যেটাকে সবাই বানাচ্ছে কি সাধারণ। সেটা বলতেছে যে মাই লর্ড, আমি যদি ওই সময় বলতাম যে না ওনার ফাঁসি হবে, তাহলে সবাই ভাববে যে আমরা এখানে কনস্পিরেসি করতেছি। সেকেন্ডলি,
আপনি টিভিতে সব দেখছেন, সারা দেশের মানুষ দেখছে না? আপনি 2009 সাল থেকে যে জুডিশিয়াল কিলিং গুলো করলেন সেটা কি দেখছেন? আপনি সাক্ষী সুখরঞ্জন বালি, তাকে মতো তুলে নিয়ে চলে গেছেন। আমি একটু বিরতি যেতে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, আড়াই ল্যাঙ্গেল চ্যালেঞ্জ করবার নিবেদিত দেশাম্প্রতিক ছিল ছোট্ট বিরতি। চ্যালেঞ্জ করবার নিবেদিত দেশাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির আপনার কাছে আসলে আপনার বলছিলেন যে হ্যাঁ দেখেন, আমি তখন বলতেছিলাম সুখরঞ্জন বালির কথা। আপনার মনে করে দেখেন, আমরা যাকে বলতাম কোরআনের পাখি, মানুষের হৃদয় মনি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের একমাত্র সাক্ষী কে? সুখরঞ্জন বালি। তাকে আপনি এই ট্রাইব্যুনালে ঢুকতে দিলেন না। ট্রাইব্যুনালের ওখান থেকে তাকে চাদর দিয়ে পেঁচা মাইক্রোবাসে করে তুলে নিয়ে আসলেন। পরে তাকে খুঁজে পাওয়া গেল কোথায়? ইন্ডিয়ায়। এই যে আজকে যে প্রধান বিচারপতি, তার কোর্টে হেভিয়াস কর্পাস করা হলো যে সাক্ষী প্রোডাকশনের জন্য। এর নাম হচ্ছে ফার্স, এর নাম হচ্ছে যোগ, এর নাম হচ্ছে প্রতারণা, এর নাম হচ্ছে জুডিশিয়াল কিলিং। আজকে আপনি এখানে দেখান তো এরকম কোনো ঘটনা ঘটছে? অতএব যারা বলবে এটা সাজানো, তাদের অন্য কোনো এজেন্ডা আছে। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাইছিলাম, বিএনপির মহাসচিব সম্পর্কে মন্তব্য, আমার বিশ্বাস তিনি এই মন্তব্য করেননি। আমি এখনো বিশ্বাস করতে চাই, কিন্তু যদি সেই এই মন্তব্য করে থাকেন, এটার মতো দুঃখজনক। কোন মন্তব্যের কথা বলছেন? বিএনপির মহাসচিব বলছেন যে ভাই যেটা বললেন স্বচ্ছ উনি একটা বিচার প্রক্রিয়া চায়। আজকে জাজমেন্টের আগের দিন আপনি এই কথা বললেন কিভাবে? আপনি দলের মহাসচিব হয়ে আপনি কি শীত নিদ্রায় ছিলেন? আপনি কি শীত নিদ্রায় ছিলেন এতদিন গন্ডারের মতো? আজকে জাজমেন্ট দেওয়ার আগে কথা বলছেন কি কারণে? আপনিও কি প্রশ্নবিদ্ধ করতে চান এই সন্তানগুলোর লাশকে? আপনার কাছে তো জাতি এটা আশা করে না। লাস্ট কথা দেখেন, আমাদের চিফ প্রসিকিউটর তাজুল সাহেবের কথা বলি। আমরা যারা প্রাইভেট প্র্যাকটিস করি, আমি যদি কালকে অ্যাটর্নি জেনারেল হয়ে যাই, তাহলে আর আমি প্রাইভেট কোন প্র্যাকটিস করতে পারবো না। আমি আগে যদি আমি কোনো কোম্পানিরও রিপ্রেজেন্টেটিভ করি, কোনো ক্রিমিনাল মামলাও করে থাকি, আমি পরের দিক থেকে করতে পারবো না। এটাতে দোষের কিছু নাই। আপনার যদি মনে হয় যে তাজুল ইসলাম দ্য চিফ প্রসিকিউটর নিউট্রাল না, আপনি দরখাস্ত দেন রে ভাই এসে দেশে। আপনি দেশে এসে দরখাস্ত দেন, আপনি না আসেন, আপনার মন্ত্রী আসুক। আসাদুল কামাল কোথায় গেল? সর্বশেষ এই মামলা সাজানো না, এই মামলা এটা জনগণের আকাঙ্ক্ষার মামলা, এবং আমি বিশ্বাস করি, আমি চাই এবং জনগণের আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত না। জি ধন্যবাদ। আমি একটু জনাব আলী সালামগীর আপনার কাছে আসি যে গণভোট না দেওয়ায় সৃষ্ট সংকট সরকারকেই দূর করতে হবে। আজকে 8 দলের পক্ষ থেকে ব্রিফিং এ কথা বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল, যদিও তিনি বলেননি কি ধরনের সংকট তৈরি হবে গণভোট আগে, নির্বাচনের আগে না দেয়। গণভোট না দেওয়ার কারণে আসলে কি আপনি মনে করেন যে সংকট তৈরি হবে বলে মনে হচ্ছে? না না, গণভোট না দেওয়াতে কোনো সংকট তৈরি হচ্ছে না। সংকট তৈরি হচ্ছে নোট অফ ডিসেন্ট গুলো না রাখা এবং উদ্ভট একটা কোশ্চেনে 4টা শাখা নিয়ে একটা উত্তর দেওয়া। 4টি প্রশ্ন, এক প্রশ্নের 4 শাখা, আচ্ছা উত্তর একটা, এটাই হচ্ছে উদ্ভট। এগুলো নিয়ে সমস্যা হচ্ছে। গণভোট রাইটলি দেওয়া হয়েছে যে ভোটের দিন দেওয়া, কারণ তার আগে দিলে এটা নিয়ে বাংলাদেশের মতো একটা দেশের প্রস্তুতি যেমন দরকার, সময় কম, দ্বিতীয়ত অর্থ ব্যয় হবে। এমনিতে একটা বাতুলতার কাজ করছে, অহেতুক একটা করতে যাচ্ছে গণভোট সংবিধানেই নাই, আবার অহেতুক একটা বিষয় চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ অহেতুক এই জন্যই যে প্রথমত সংবিধানে নাই, দ্বিতীয়ত আপনি বললেন যে না আমরা সনদ করতেছি, আমরা এটাতে জায়েজ করতেছি, করেন। তো সেই জায়গাতেও আপনি সনদ একটা অর্ডিন্যান্স জারি করে দিয়েছেন অলরেডি, যে কি হবে না হবে আইন জারি করে দিয়েছেন, সেটাও মেজরিটি দিয়ে পাশ করানো যায়। তারপরও আপনি এটাতে গণভোট নেবেন, গণভোট নিয়ে আবার একটা রিস্কে ফেলে দিচ্ছেন জুলাইকে। এটা যদি না হয়ে যায় তখন কি হবে? কারণ তাহলে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনাকে না করে দিতে হবে। আপনি কিন্তু এই যে এত সংস্কার 84 দফার সংস্কার করেছেন, এগুলো তখন রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভর করে, যারা ক্ষমতায় যাবে তাদের ইচ্ছার উপর নির্ভর করে, তারা নাও করতে পারে, কারণ জনগণ এখানে এটা প্রত্যাখ্যান করেছে। তাহলে কত বড় রিস্ক নেওয়া হয়েছে এটা চিন্তা করে দেখেন এই গণভোট দিয়া। কিন্তু তা না করে যদি বলা হতো একটা গণভোট, এবং গণভোটের কোশ্চেনটাও যদি বলা হতো যে রাজনৈতিক দলগুলো ভিন্ন মত সহ যেসব ইস্যুতে ঐক্যমত হয়েছে সেটা বাস্তবায়নের জন্য সংসদকে আমি ক্ষমতা দিচ্ছি বা আমরা দিচ্ছি, এই বিষয়ে আপনার হ্যাঁ কিংবা না বলেন, সিম্পল একটা কোশ্চেন থাকতো। এখন আপনি 1 নম্বরে বিএনপির লোকজন পছন্দ করে, 1 নম্বর 2 নম্বর করে না,
3 নাম্বার 2 জনের হয়, 4 নাম্বার হয়তো কারো হয় না, বা সবারই হয়। তো এরকম একটা ঝগড়া খিচুড়ির মধ্যে ফেলে দিয়েছে। এটা নিয়ে কমপ্লিকেসিটা তৈরি হচ্ছে, এটা নিয়ে গণভোট কোন দিন হবে আমার মনে হয় না এটা নিয়ে কোনো। আরেকটি কথা বলেছেন যে জামাতের সেক্রেটারি জেনারেল সংস্কারের বিপক্ষে কারা জাতির কাছে স্পষ্ট, জাতির কাছে তা স্পষ্ট। সংস্কারের বিপক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন যেসব শক্তি বা দলগুলো, কেউ কি বিপক্ষে? এটা গেম। জামাতকে বলা হয় যে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী চক্র, এরাই আজকে মানবতার শত্রু, এরাই আজকে মানবতার বড় ফেরিওয়ালা হয়ে গেছে শেখ হাসিনার বিচার নিয়ে, তারপরে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে। অথচ এই সব অপরাধ ওরাও করে এসেছে 71 সালে। ওরা গণহত্যা করেছে, ওরা একটা দেশকেই চায় নাই। তো এরকম অপরাধগুলো এখন আওয়ামী লীগ তো নাই, একটু বিএনপি এগুলোকে সামনে আনবে। বিএনপি এগুলোকে সামনে আনবে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করে দিছি, ইলেকশনে যেতে পারছে না, জামাত কিভাবে যায়, কোন মন্ত্র বলে এখন তারা ইলেকশন করতেছে, সেটা কোন আইনে কভার করে। এবং বিএনপির প্রধান টার্গেট হবে জামাতকে যুদ্ধ অপরাধী একটা দল হিসাবে চিহ্নিত করা, এদের নেতাদেরকে চিহ্নিত করা, আর এরা যে ক্ষমতা আসলে কত ধরনের অকাম হতে পারে সেটা একটু তুলে ধরা। কারণ ইতিমধ্যেই তারা ইসলামের নাম দিয়ে সারা দেশে এমন সব কর্মকাণ্ড করছে, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়ে গেছে অনেক জায়গায়। তারা বলতেছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে, হেন তেন, আরো অনেকগুলো ইস্যু, মানে যেটা সমাজের স্থিতিশীলতা নষ্ট করে, এরকম নানা ইস্যু এরা তুলে আনতেছে। তো বিএনপির টার্গেট থাকবে যে এইগুলোকে সামনে আনা। আর সেই একই স্টাইলে জামাতে ইসলামের টার্গেট হচ্ছে যে বিএনপিকে তো কিছু বলা যাচ্ছে না, বিএনপিকে একটা বলে যে চাঁদাবাজের দল, একটা বলছে এইটা হয়তো বেশিক্ষণ খাওয়ানো যাবে না। কি খাওয়াতে হবে? সেই খাওয়ানো হচ্ছে যে সংস্কার বিরোধী, এরা সংস্কার চায় না, এরা সংস্কার চায় না, এই জন্য এরাই করতেছে, এরা নির্বাচন চায় না, সংস্কার চায় না, এগুলো বলবে। এবং সংস্কার হচ্ছে প্রধান টার্গেট এদের, যে সংস্কারের নাম দিয়ে বিএনপিকে কিভাবে কাবু করা যায়। কিন্তু বিএনপি অনেক চালাকির সাথে হয়তো না ভোটে যদিও ক্যাম্পেইন করে, তারা বলবে এটা কমপ্লিকেটেড আছে, সেই জন্য আমরা এটা চাই না। এবং আমরা যেটা 17 অক্টোবরে যেটা স্বাক্ষর করেছি, আমরা সেটা সম্পূর্ণ বাস্তবায়ন করব আমাদের ক্ষমতা বলে, আমরা যদি ক্ষমতায় যাই। আর আপনার কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির সংস্কারের বিপক্ষে কারা জাতির কাছে স্পষ্ট, এটা আসলে কাদেরকে মিন করেছেন? একটি দলকে খুশি করার জন্য ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরোয়ার। কোন দলকে খুশি করার ষড়যন্ত্র চলছে? আমি প্রশ্নটি রেখে বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে আবার আলোচনায়। প্রিয় দর্শক, আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশাম্প্রতিক আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আপনার কাছে প্রশ্ন ছিল যে সরকারের বিপক্ষে, সংস্কারের বিপক্ষে কারা জাতির কাছে স্পষ্ট, এটি আসলে কাদেরকে মিন করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল, এবং একটি দলকে খুশি করার ষড়যন্ত্র চলছে, সেই দলটি কারা? ধন্যবাদ আপনাকে। আগে আনিস ভাই, আমার সম্মানিত বড় ভাইয়ের সাথে এর আগেও একবার আমার 71 নিয়ে কথা হয়েছিল। দেখেন, একটা জিনিস হয় কি, যখন কোনো কিছু আপনি পাবেন না তখন একটা 71 ট্যাবলেট আছে। আমি এর আগেও বলছি, জামাতে ইসলামের রাজনৈতিক যে সিদ্ধান্ত ছিল, বাংলাদেশের ভিত্তি। আচ্ছা, আমাকে আমার বলে দিই, তারপর আপনি আপনারটা বলেন। আমার কাছে 71 ট্যাবলেট মনে হচ্ছে, কারণ এটা ভারতের ট্যাবলেট। আচ্ছা, জামাত ইসলামের রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল। আবার বলছি, ভুল আর অপরাধ দুইটা আলাদা। রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল যে পাকিস্তান, অখণ্ড পাকিস্তান চাওয়া। কিন্তু আজকে 53 বছর পর এসে দেখা যাচ্ছে যে আসলে 71 সালে আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেই ট্রু স্বাধীনতা পায়নি। আমাদের বাবা চাচারা যারা জীবন দিয়েছে এই স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতাটা ইন্ডিয়া ছিনতাই করে নিয়ে গেছিল। সো আমি আর এই বিষয়ে আর কিছু বাড়াবো না। এবার দ্বিতীয় কথা বলি, একটা মুরগিকে আপনি কয়বার জবাই করবেন? কারণ 1973 সালে আপনি কোলাবোরেশন অ্যাক্ট দিয়ে ট্রাইব্যুনাল গঠন করলেন, এবং সেখানে ইউসুফ সাহেব এবং আব্বাস আলী সাহেবকে আপনি কি দিলেন? যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলেন। তা আপনি তো বিচার করলেন কোলাবোরেটরদের, এবং বিভিন্ন মাপের আপনি কি দিলেন? তাদেরকে জেল জরিমানা করলেন। এবং সেই শেখ মুজিব যেটা করলো, সেই আবার কি করলেন? তাদেরকে আবার মাফও করে দিলেন। তাদেরকে মাফ করে দেওয়ার ক্রাইটেরিয়া দিয়ে দিলেন, এদের মাফ হবে না। সো আপনি আজকে আবার যদি বিচার করতে চান, মানে যতক্ষণ মনের মতো না হবে ততক্ষণ বিচার চলতেই থাকবে। এটা কোনোদিন হতে পারে না, কারণ এটা কোনোদিন ন্যায় বিচার না। ন্যায় বিচার মানে কি? আমাকে একবারই পানিশমেন্ট দিতে পারেন, 2 বার দিতে পারবেন। আর দ্বিতীয় একটা কথা বলি, আজকে বাংলাদেশ জামাত ইসলামী, 71 সালের আগে জামাত ইসলাম পাকিস্তান ছিল। আর আমরা 1981 সালে, আমরা বলবো না, বাংলাদেশ জামাত ইসলামী 1981 সালে
যে জন্মলগ্ন, সে জন্মলগ্নতে তাদের নাম কি হয়ে গেল? বাংলাদেশ জামাত ইসলামী। এবং আরেকটা জিনিস দেখেন, অধ্যাপক গোলাম আজম সাহেব, সে আগেও জামাত ইসলামের নেতা ছিলেন, নতুন জামাত ইসলামেরও তিনি নেতা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখেন তিনি দেশপ্রেম কিরকম, তার আপনি সিটিজেনশিপ নিয়ে গেলেন, কেড়ে নিলেন, সে রাষ্ট্রে হাইকোর্টের মাধ্যমে মামলা করে, মামলায় জিতে সর্বোচ্চ আদালত থেকে তার কি ফেরত পাইলেন? তিনি তার নাগরিকত্ব ফেরত পাইলেন। সে এই দেশ থেকে পালিয়ে যাননি শেখ হাসিনার মতন। যারা বলতেছেন এই স্বাধীনতাকে, আমি আরেকবার বলিনি, ভাই একটু বলে সমঝোতার মাধ্যমে আসছেন এবং সমঝোতায় নাগরিকত্ব পেয়েছেন। সমঝোতায় কোনো নাগরিকত্ব দেয়নি। হাইকোর্টকে যদি আপনি সমঝোতা বলেন সেটা চলে না, যদি তাই চলে তাহলে তো এটা আরো খারাপ, তাহলে সেই জন্য সংস্কার দরকার। আচ্ছা, ওইদিকে যাচ্ছি পরে। তবে ভাই যেটা বলছে একটু আগে, ৭১ ট্যাবলেট, আমি ওইভাবে বলিনি, ৭১-কে অসম্মান করার কোনো সুযোগ নেই, এটা সম্মানের জায়গা। আমি ওই ট্যাবলেটটা মানুষ সবাই খাওয়াতে চাই সেই হিসাবে বলছে, কিন্তু এটা আসলে ওইভাবে বলাটা ঠিক না। ৭১-কে কে স্বীকার করে কিনা জামাত ইসলাম? জামাত ইসলাম ৭১-কে অন করে বলে তো বাংলাদেশ জামাত ইসলাম, যদি অনই না করতো, যেমন আমি এর আগেও ভাই জানে যে আজকের আমির হচ্ছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তা আমরা কেন ভাই, আপনি যে বলছেন বারবার, এখন মানে খালি আনিস ভাই না, অনেকেরই কথা যে ভাই সবার হাত ধরে ধরে মাপ চাও। আরে ভাই, সে যদি মাপ চাইতে হয়, এর আগেও আনিস ভাইকে বলছি, সেটা দলের সিদ্ধান্ত, মাপ তো অনেকবার চাইছে। ৮৪ সালে গোলাম আজম সাহেব চাইছে, তারপরে ৮৬ সালে চাইছে, আমাদের আমির সাহেব ৩ বারে পর্যন্ত চাইলেন, আমেরিকাতে চাইলেন, দেশেও চাইলেন। সো এই মাপ, এই নাটকটা কি, যতক্ষণ আপনাকে যদি আল্লাহ সবাইকে প্লিজ করতে পারে, আর আমরা হ্যাঁ, তার আর একটা জিনিস বলি, উনি আর একটা জিনিস বলছেন, বিএনপি কি করবে? বিএনপি জামাতের বিচার করবে। শোনেন, বিএনপির জন্ম হয়েছে কার মাধ্যমে? মুসলিম লীগের মাধ্যমে। এরা হচ্ছে কি, এরা সবাই স্বাধীনতা বিরোধী। এবং জাদু মিয়ার যে ন্যাপ, সেই ন্যাপের প্রতীক হচ্ছে কি? এই ধানের শীষ। সেই ধানের শীষ এখন বিএনপির প্রতীক। বিএনপি যদি জামাত ইসলামকে ওইভাবে করতে থাকে, বিএনপি নিজে তো অসংখ্য ধন্যবাদ। আনিস আলম কি আপনার কাছে? আমি প্রথম বিএনপি বিচার করবে বলি না, আমি বলছি বিএনপি বিচার করবে না, এটা বলছেন না না না, আপনি ভুল বলছেন। বিএনপি যে ইলেকশনের সময় যে জামাতের ওই বিষয়টা তুলে আনবে যে এরা যে যুদ্ধ অপরাধী ছিল, এরা যে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী যে ঐক্যের কথা বলি, সেই ঐক্যে কি এখন ফাটল দেখেন কিনা? না, আমি এখানে একটু সংশোধনী দিই। উনি বলছেন যে ভুল আর অপরাধ এক জিনিস না, জামাতে ইসলামী রাজনৈতিকভাবে ভুল করেছে সিদ্ধান্ত নিয়ে, আমি এটার সাথে একমত। কিন্তু যেটা হচ্ছে যে অপরাধটাও করেছে সেটা অস্বীকার করতেছে। অপরাধ করে আপনি বিচার না করলে অপরাধ বলতে পারেন না। জামাত ইসলাম দল হিসেবে বিচার করেনি তো। শামস আল বদর এই 17 বছর বিচার করতে এগুলো কইরা বিচার না করে ইস্যুটাকে দিয়ে রাখছেন কেন? জামাতেই করছে। আর শেখ হাসিনা বিচার করলো না কেন? এটা হচ্ছে অপরাধ, এগুলো হচ্ছে অপরাধ। না না, যদি অপরাধ হয় তাহলে বিচার করুন তো। হইছে তো, আপনি কোথায় বিচার যদি হয়ে থাকে আবার বিচার চাচ্ছেন কেন? এটা দিতে না, এগুলোই তো বিচার হইছে। না না না, যদি বিচার হয়ে থাকে তাহলে আপনি আবার বিচার চাচ্ছেন। এটা বিচারই তো না, চাচ্ছেন না। আপনি বলে জামাতের আবার বিচার করতে হবে, মাপ দিতে হবে কেন? আপনি যদি বিচার চেয়ে থাকেন তাহলে তো তার পানিশড হয়ে গেছে। আমি তো কথা বলতে পারছি না। আর মাপের যে বিষয়টা, সেটা হচ্ছে যে উনি বলছেন যে আমরা তো মাপ চেয়েছি, আমরা এত মাপ চেয়েছি, চান, আমি তো বলে যে আপনারা চেয়েছেন, কিন্তু আপনারা একটা দলগত সিদ্ধান্ত নিয়ে দলের বৈঠকে সিদ্ধান্ত নেন, আপনাদের টপ টু বটম, যে আমরা মাপ চাচ্ছি, নিঃশর্ত মাপ চাচ্ছি, যেটা আমি সাহেব বলেছিলেন সেটা মাপ চাইতে হবে, এবং অপরাধগুলোর জন্য মাপ চাইতে হবে। মানুষ কাটছেন, গলা কাটছেন, বুদ্ধিজীবী বলতে পারেন আগে বুদ্ধিজীবী হত্যা করছে ইন্ডিয়া, জয়রানদেরকে হত্যা করছে ইন্ডিয়া। ইন্ডিয়ার পরামর্শে এই হত্যাকাণ্ড গুলো হয়েছে যাতে এই দেশকে পঙ্গু করা যায়। আপনি অস্বীকার করবেন, হাসলে ইন্ডিয়ায় তো কোনো অপরাধ করেনি ৭১ ভুল করছে, খালি আপনি বিচার না করবেন তো কি প্রিজাম্পশনটা কি? একটা লোক ইনোসেন্স, আর ইন্ডিয়া করবো না। ইন্ডিয়া তো জানের শত্রু এই দেশের। ইন্ডিয়া মুক্তিযুদ্ধ নিয়ে গেল, ইন্ডিয়া এই দেশে সবকিছু নিয়ে গেল ৭২ সালে, সেটা বলতে না। আপনি আবার বলেন ৭২ সালে যে এত ট্রিলিয়ন কেন সহযোগিতা করলো? কাপড় চোপড় তো সব নিয়ে গেল, মেয়ে নিয়ে গেল ইন্ডিয়া। আপনারা এই কথা বলেন না কেন? ইন্ডিয়া আপনার পানি বন্ধ করে দিল, আপনাকে পানি শুকায় দিল, আপনার পদ্মা নদী, আপনার মহানন্দা নদী, করতোয়া নদী, 33টা নদী শুকনা, এটা বলেন না।
আচ্ছা, আপনাকে যদি পানি দেওয়া না হয় একটা গাছ হিসাবে, আপনি শুকায় কি মারা যাবেন না বেঁচে আমি যাবেন? আপনার এই ইন্ডিয়া ফোবিয়াতে ঢুকতে পারবো আমরা ইন্ডিয়া ফোবিয়া, তাহলে আপনি যদি বলেন ইন্ডিয়া ফোবিয়া, তাহলে ভাই আর কিছু বলার নাই। তবে ইন্ডিয়াকে জেনে রাখেন, আপনার আনিস ভাই বলে দিই, ইন্ডিয়া কোনদিন আপনার ভালো চায়নি, এদেশের ভালো চায়। আমি ইন্ডিয়া চাচ্ছে ভালো, এটা তো বলতেছি না, আপনি হয়তো বললেন ফোবিয়া না, আপনাকে মেনে নিতে হবে। আমি ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, সাউথ এশিয়ান রাষ্ট্র হিসাবে আমি সবারই মঙ্গল কামনা করি, কেউ আমাকে শত্রু মনে করে না। কিন্তু আপনাদের কিছু শ্রেণী আছেন কারা পাকিস্তানের প্রেমে পড়ে যান, কেউ ইন্ডিয়ার প্রেমে পড়েন, কেউ পাকিস্তানকে শত্রু বানান, কেউ ইন্ডিয়াকে শত্রু বানান। পাকিস্তান তো ফারাক্কাবাদ দেয়নি। 15 আগস্ট 1975 সালে ফারাক্কাবাদ চালু করলো ইন্ডিয়া, তারপর আপনি বলবেন ইন্ডিয়া আপনার বন্ধু? আপনি বিনা ইয়াতে পোর্ট টোট সব দিয়ে দিলেন, তারপর বললেন বন্ধু। শেখ হাসিনা সেটা জীবনে আর ভুলবে না, এটার নাম বন্ধু। গণঅভ্যুত্থান পরবর্তী যে অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের মধ্যে ঐক্যের কথা বলা হয়, সে ঐক্যে কি ফাটল ধরেছে কিনা? ঐক্যে তো অবশ্যই ফাটল ধরেছে, কারণ এই ঐক্যে ফাটল ধরার প্রধান কারণ হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি। আওয়ামী লীগ যদি এখানে থাকতো তখন বলতো যে ভাই আয় জোট বাদী, আওয়ামী লীগ কিলাতে হবে। এখন তো আওয়ামী লীগ কিলানোর দরকার নাই, আওয়ামী লীগ নাই, নিজেরা কিলাকিলি করছে।